টাইফয়েড নাম তো শুনছেন আশা করি সবাই। টাইফয়েড ফিভারও বলা হয়, টাইফয়েড অর প্যারাটাইফয়েডও বলা হয়, ঠিক আছে। টাইফয়েড, প্যারাটাইফয়েড, অনেকে আবার এন্টারিক ফিভার বলে। সবগুলোই সেম জিনিস, কোনোটাই আলাদা না। যা টাইফয়েড তাই প্যারাটাইফয়েড তাই এন্টারিক ফিভার, ঠিক আছে, সবগুলোই সেম। টাইফয়েড ফিভার বা এই এন্টারিক ফিভার মূলত ব্যাকটেরিয়াল রোগ, ঠিক আছে, ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা ভাইরাস বা অন্য কিছু দিয়ে হয় না, শুধু ব্যাকটেরিয়া দিয়েই হয়। ব্যাকটেরিয়ার নাম আমরা যদি জানতে চাই, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে এস টাইফি, একটু লিখে রাখতে পারেন যারা লিখতে চান। ব্যাকটেরিয়ার নাম এস টাইফি আর এস প্যারাটাইফি, ঠিক আছে। এই দুইটা ব্যাকটেরিয়া দিয়ে টাইফয়েড ফিভার হয়, এস টাইফি, এস প্যারাটাইফি। তাইলে টাইফয়েড, এবার আসি আমরা সিমটমে। টাইফয়েড ফিভারের সিমটম বা লক্ষণ, সিমটম মানে লক্ষণ, ঠিক আছে। সিমটম রে আমরা ক্লিনিক্যাল ফিচারও বলতে পারি, সবকিছুই সেম জিনিস। লক্ষণ কি কি হয় টাইফয়েড ফিভারে, অনেক কিছু আপনারা জানেন হয়তো, বাকিগুলো বলে দিচ্ছি। প্রথমেই ফিভার, ফিভার মানে জ্বর, ঠিক আছে। 1 নাম্বার লক্ষণই জ্বর। জ্বরটা কেমন হবে, এই জায়গায় লেখা আছে দেখেন, হাই ফিভার। হাই ফিভার বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? জানার কথা তো অনেকের। হাই ফিভার বলতে কি বোঝায়? হাই ফিভার বলতে বোঝায় জ্বর 102 ডিগ্রির বেশি, ঠিক আছে, বেশি টেম্পারেচার, বেশি 102 ডিগ্রির বেশি। আমরা জ্বরের 3 ভাগে ভাগ করি, একটা লো, একটা ইন্টারমিডিয়েট, একটা হাই। লো মানে কম, যদি 100 নিচে টেম্পারেচার থাকে সেটাকে বলে লো। ইন্টারমিডিয়েট বলি হচ্ছে 102 পর্যন্ত, মানে 100 থেকে 102, আর 102 ক্রস করে গেলে সেইটারে বলি আমরা হাই ফিভার। টাইফয়েডে সাধারণত হাই ফিভার থাকে, ঠিক আছে, 102 এর বেশি থাকে টেম্পারেচার। তারপর 2 নাম্বার পয়েন্ট দেখেন, চিল। চিলও বলা যায় বা চিলস এন্ড রাইগরও বলা যায়, যেটাই বলেন। চিলস মানে ঠান্ডা লাগা, মানে রোগীর ঠান্ডা লাগবে, ওই যে বলে না কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে বা ঠান্ডা লাগতেছে জ্বর আসার সময়, এই চিলস মানে হচ্ছে তাই, ঠিক আছে, ঠান্ডা লাগা। তারপর দেখেন লস অফ এপিটাইট। লস অফ এপিটাইট মানে কি? লস অফ এপিটাইট মানে সে খেতে যাবে না, রুচি কমে গেছে, ঠিক আছে, রুচি কমে যাবে, খাবার দাবার খেতে যাবে না, এটা হচ্ছে লস অফ এপিটাইট। তারপরের পয়েন্ট, অ্যাবডোমিনাল পেইন বা স্টোমাক পেইন, যেটাই বলেন, অ্যাবডোমিনাল পেইন বা স্টোমাক পেইন, ঠিক আছে। অ্যাবডোমিনাল পেইন বা স্টোমাক পেইন মানে পেটে ব্যথা হবে, ঠিক আছে। এটা ক্রাম্পিং পেইন হয়, মাঝে মধ্যে যে খিচে ধরে না, বলে যে খিচে ধরছে, এরকম টাইপের ব্যথা হয় পেটে, ঠিক আছে। তারপরের পয়েন্ট, রোজ স্পট র্যাশ। র্যাশ মানে তো সবাই বুঝেন আশা করি, সেই র্যাশ আছে, এই র্যাশের নাম হচ্ছে রোজ স্পট। রোজ স্পট কেন বলি, আর এই র্যাশটা সাধারণত হয় হচ্ছে বুকে, ঠিক আছে। স্টোমাকে খুব কম হয়, বুকে বেশি হয়, সব থেকে বুকের রিজনটা বেশি হয়, হাত পায়ে কোথাও হয় না। টাইফয়েডের র্যাশ সাধারণত বুকেই হয়, মাঝে মধ্যে একটু স্টোমাকে হয়, ঠিক আছে, সবসময় স্টোমাকেও হয় না। এই র্যাশের নাম হচ্ছে রোজ স্পট, ঠিক আছে। রোজ স্পট, রোজ মানে গোলাপ, ঠিক আছে, গোলাপ, সেইখান থেকে নাম আসছে রোজ স্পট। এটার কালার লাল হয়ে যায় একদম, গোলাপ সাধারণত লাল রঙেরই বেশি, এজন্য নাম দিছে রোজ স্পট র্যাশ, ঠিক আছে। আর দেখতে এটা গোলাপের পাপড়ির মতো ছড়ানো থাকে, এই জায়গার ছবিতে ভালো বোঝা যাবে না, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন, গোলাপের পাপড়ির মতো ছড়ানো থাকে, এজন্য নাম হচ্ছে রোজ স্পট র্যাশ। কিন্তু এই র্যাশটা খুব কমন না, আনকমন, ঠিক আছে। র্যাশ কাদের হয়? র্যাশ হয় যাদের অবস্থা বেশি খারাপ তাদের। র্যাশ সাধারণত হয় না প্রথম দিকে, র্যাশ হয় যাদের অবস্থা খারাপ তাদের, ঠিক আছে, র্যাশ প্রথম দিকে হবে না। টাইফয়েডে যদি র্যাশ আসে বুঝতে হবে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ। তারপরে আসেন কফ। কফ মানে কাশি, টাইফয়েডে কফ কমন না, এই পয়েন্টটা আছে বাট এটা কমন না, ঠিক আছে, টাইফয়েডে কাশি কমন না অতটা। তারপর মাসেল এক। মাসেল এক মানে হইছে তার মাংসপেশিতে ব্যথা, এক মানে ব্যথা, এটা একটু মনে রাখবেন সবসময়, এক মানে ব্যথা, এই যে ACAC, এক, এক মানে ব্যথা, সেটা যে কোনো এক, হেডে কইলে মাথা ব্যথা, বডি এক কইলে গা ব্যথা, মাসেল এক মানে মাংসপেশিতে ব্যথা, যদি আই এক হয় তাহলে চোখে ব্যথা, ঠিক আছে। এক মানে ব্যথা, এই জায়গায় মাসেল এক হয় মানে মাংসপেশিতে ব্যথা হয়, এটা কিন্তু হাড় করে ব্যথা হয় না, ঠিক আছে, মাংসপেশি আর হাড় কিন্তু আলাদা, ঠিক আছে। হাড়ে যদি ব্যথা হয় তাহলে আমরা চিন্তা করি ডেঙ্গুর কথা, তাহলে টাইফয়েডের কথা আবার চিন্তা করি না, আর এইটা বলে মাংসপেশিতে ব্যথা, ঠিক আছে, মাসেল এক। তারপর হেডেক, মাথা ব্যথা হয়, এটাও এটা হয় মোটামুটি, এটা অত কমন আনকমের ব্যাপার না, জ্বর হইলে মাথা ব্যথা ম্যাক্সিমাম মানুষেরই হয়, ঠিক আছে। তারপর নাউসিয়া, ভমিটিং। নাউসিয়াটা বেশি, ভমিটিং হয়, নাউসিয়া হয়। নাউসিয়া মানে কি?
বমি বমি ভাব, আর ভমিটিং মানে কি বমি করা, ঠিক আছে, এই দুইটা কমন। আর লাস্টে একটা পয়েন্ট আছে দেখেন, ডায়রিয়া অর কনস্টিপেশন, দুইটা কি কারো একসাথে হইতে পারে? ডায়রিয়া আর কনস্টিপেশন। ডায়রিয়া মানে কি? ডায়রিয়া মানে কি? সাবজেক্ট দৈনিক 3 বারের বেশি, হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে ডায়রিয়া বলে। আর কনস্টিপেশন মানে? কনস্টিপেশন মানে কি? কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য। যদি বাথরুম না হয় তাহলে বলি আমরা কনস্টিপেশন। দুইটা তো একবারে হইতে পারে না, কারো পারে? পারে না। এক ডায়রিয়া হবে, নাহলে কনস্টিপেশন হবে। এবার কোন ক্ষেত্রে কোনটা হবে? কনস্টিপেশন হয় টাইফয়েডের শুরুতে, ঠিক আছে। টাইফয়েড তো আস্তে আস্তে বাড়ে, একদম শুরুতেই তো খারাপ অবস্থা হয় না। প্রাথমিক পর্যায়ে থাকে কনস্টিপেশন। যত রোগটা সিভিয়ার দিকে যাবে তত পেশেন্টের ডায়রিয়া হওয়ার প্রবণতা বাড়বে, ঠিক আছে। প্রথম দিকে থাকবে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, পেশেন্ট কমপ্লেন করবে জ্বর ঠর, খাইতে পারতেছে না, মাথা ব্যথা, ঠিক আছে, এইসব। প্লাস পেটে ব্যথা করতেছে কিন্তু বাথরুম হচ্ছে না, পেশেন্ট বলবে 2-3 দিন ধরে তার বাথরুম হচ্ছে না, মানে কনস্টিপেশন। আর রোগ যখন বাড়বে, দেখা যাবে 7 দিন ক্রস করে গেছে, তখনই হঠাৎ করে পেশেন্টের পাতলা পায়খানা শুরু হবে, তখন হবে ডায়রিয়া। দুইটা কিন্তু একবারে হবে না, ঠিক আছে। তাহলে যদি কনস্টিপেশন থাকে বুঝবেন পেশেন্টের টাইফয়েডের পর্যায়টা প্রথম দিকে আছে, আর যদি ডায়রিয়া হয় তাহলে বুঝতে হবে রোগটা ছড়াই গেছে, আরো বাড়ছে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট বুঝছেন? কোন পয়েন্টে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এরপর আসেন ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন একটু লিখে রাখেন, এই জায়গায় নাই ইনভেস্টিগেশনের পয়েন্টটা। ইনভেস্টিগেশন আমরা কি করি? ইনভেস্টিগেশন মানে কি? পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষা কি কি টেস্ট করতে দেব? সিম্পটম দেখেই তো আমরা টেস্ট বলে দিতে পারবো না যে তার টাইফয়েড হইছে, ঠিক আছে। আমরা সিম্পটম দেখার পর টেস্ট করতে দিই। কি টেস্ট করতে দেব? সাধারণত টাইফয়েডের জন্য ভিডাল টেস্ট করতে দেয়, ভিডাল টেস্ট, ঠিক আছে, ভিডাল টেস্ট করতে দেয়। কিন্তু আমরা বর্তমানে ভিডাল টেস্ট করতে দেই না, আমরা ডাইরেক্ট ট্রিপল অ্যান্টিজেন করতে দিই। ট্রিপল অ্যান্টিজেন করতে দিই, কারণ কি টাইফয়েড কিনা এটা শিওর হওয়া যায় না। টাইফয়েড, রিকেটসিয়া, ব্রুসেলোসিস, তিনটা রোগ কাছাকাছি একদম। এজন্য আমরা প্রথমবারই ট্রিপল অ্যান্টিজেন দিয়ে দিই। আলাদা আলাদা টেস্ট করতে গেলে খরচ অনেক বেশি হবে, ঠিক আছে। যদি এরকম সিম্পটম দেখি তাহলে আমরা ট্রিপল অ্যান্টিজেন করতে দিই, কিন্তু টাইফয়েডের জন্য স্পেশালি ভিডাল টেস্ট করতে দেওয়া হয়। আর বাকি যে দুইটা ট্রিপল অ্যান্টিজেন মানে তিনটা ডিজিজ, এজন্য নাম হচ্ছে ট্রিপল, ঠিক আছে। টাইফয়েডের জন্য মূলত ভিডাল টেস্ট, কিন্তু আমরা প্রথমেই এখন ট্রিপল অ্যান্টিজেন করতে দিই, কারণ অন্য দুইটা হওয়ারও চান্স থাকতে পারে, এজন্য। তাইলে লেখেন যে টেস্ট কি দিবেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা ট্রিপল অ্যান্টিজেন করতে দিই। আর সিবিসি তো অবশ্যই দেব, প্রথমে একটা সিবিসি। সিবিসি মানে কি? ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট। হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি করতে দিব। তারপর ট্রিপল অ্যান্টিজেন করতে দিব। মূলত ট্রিপল অ্যান্টিজেন দিয়ে ডায়াগনোসিস হয়ে যাবে তার টাইফয়েড কি নাই। এরপর আর কোনো টেস্ট করতে দেওয়ার দরকার আছে কিনা? ট্রিপল অ্যান্টিজেন। ট্রিপল অ্যান্টিজেন, অ্যান্টিজেন, অ্যান্টিজেন। হ্যাঁ, ট্রিপল অ্যান্টিজেন। এই ট্রিপল অ্যান্টিজেন দিয়ে ডায়াগনোসিস হয়ে যাবে পেশেন্টের টাইফয়েড হয়েছে কিনা। কিন্তু এরপরও আমরা কিছু টেস্ট করতে দেই। কেন করতে দিই? কমপ্লিকেশন ধরার জন্য। ওই যে পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, এই পেটে ব্যথার জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিই, পেটের আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, মানে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিই। প্লাস যদি কাশি আসে পেশেন্টের, ওই যে কাশির কথা বলছিলাম, কফ যদি আসে তাইলে একটা এক্সরে করতে দেব বুকের। সব ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে, সব ক্ষেত্রে এগুলো লাগবে না। যে কমপ্লেন থাকবে এই প্রেক্ষাপটে আমরা দিব। মেইনলি ডায়াগনোসিস করার জন্য ট্রিপল অ্যান্টিজেন আর সিবিসি। এরপর আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে দিতে পারি আর বুকের এক্সরে করতে দিতে পারি যদি সমস্যা মনে হয় তার, তাইলে। আর এছাড়া টাইফয়েড আর কিভাবে করা যায়? অনেক আগে ইউরিন কালচার করতো, স্টুল কালচার করতো, ঠিক আছে। এগুলো এখন আর করা হয় না। ইউরিন কালচার, স্টুল কালচার মানে কি? ইউরিন নিয়ে তার ভিতর দেখতো, কালচার করে দেখতো যে কোন জীবাণু আছে, এটা হচ্ছে ইউরিন কালচার। আর স্টুল কালচার মানে স্টুল নিয়ে দেখতো যে এর ভিতর কোন জীবাণু আছে। এই দুইটা এখন আর করা হয় না, ঠিক আছে। এই দুইটা মনে না রাখলে কোনো সমস্যা নাই, ইউরিন কালচার, স্টুল কালচার। এখন সাধারণত ট্রিপল অ্যান্টিজেন, জাস্ট একটা টেস্ট করি আমরা, বুঝতে পারি যে তার টাইফয়েড আছে কি না। এরপর টাইফয়েড ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর তার কমপ্লিকেশন মানে ঝুঁকি কি কি আছে, যেমন পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করলাম। তারপর যদি বুকে ব্যথা বা কফ আসে তাহলে তার জন্য একটা করলাম, এক্সরে করলাম। এরকম আমরা টেস্ট করি, ঠিক আছে।
যদি মনে হয় কারো টাইফয়েডের দিকে আপনার লক্ষণ, তাহলে একটা ট্রিপল অ্যান্টিজেন পেশেন্টের করতে দিবেন জাস্ট। এবার আসেন ট্রিটমেন্ট। মেইনলি টাইফয়েডের ট্রিটমেন্ট আমরা করি অ্যান্টিবায়োটিক দিয়ে, ঠিক আছে? যত ওষুধই দেন না বা দেন, যা দেন, তাতে কিন্তু টাইফয়েড যাবে না। টাইফয়েড যদি সারাইতে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে? অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক ছাড়া এর কোনো চিকিৎসা নাই টাইফয়েডের। আর অ্যান্টিবায়োটিক শুধু দিলেই হবে না, প্রপার ডোজ ফলো করতে হবে। কারণ কি, টাইফয়েডের কিন্তু রিল্যাপস কেস প্রচুর দেখা যাবে। আপনি দিয়ে দিচ্ছেন পেশেন্টের 7 দিনের জন্য, পেশেন্ট 2 দিন খাইলো, এরপর মনে হলো পেশেন্টের আর জ্বর আসতেছে না, পেশেন্ট যদি বাদ দিয়ে দেয়, দেখা যাবে 15 দিন পর আবার সেম সিম্পটম আসবে, ঠিক আছে? জন্য টাইফয়েডের ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ফুলফিল রেজিমেনে দিতে হবে। ফার্স্টেই আসেন বাসায় বসে যারা ট্রিটমেন্ট নেবে, মানে অত সিরিয়াস কন্ডিশন না, মুখে খাওয়ার জন্যই আমরা ওষুধ দিতে পারি। সেই ক্ষেত্রে কোন ওষুধ দিব? সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে? সিপ্রোফ্লক্সাসিন একটু লিখে রাখেন লাগলে। এই জায়গায় সবগুলো ইউজ করা হয়, কিন্তু সবগুলো ওইভাবে ইউজ করা হয় না। যদি মুখে খাওয়ার জন্য দেই, তাহলে আমরা দেব সিপ্রোফ্লক্সাসিন। সেই ক্ষেত্রে কিন্তু আইভি না, মুখে খাওয়ার জন্য আমরা ট্যাবলেট দিব সিপ্রোসিন, ঠিক আছে? সিপ্রোসিন ট্যাবলেট দিব। সিপ্রোফ্লক্সাসিন কোম্পানি নাম, সিপ্রোসিন নামে পাওয়া যায়, সিপ্রোএ নামে পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে? এর ডোজ হবে কতটুকু আর কয়দিন দিবেন? এর ডোজ হবে 500 এমজি ট্যাবলেট দিবেন 2 বেলা। 500 এমজি ট্যাবলেট 2 বেলা, মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য। মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য, ঠিক আছে? প্রথম চয়েসটি আমাদের মুখে খাওয়ার জন্য সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম মিনিমাম 2 বেলা কইরা, মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য। একদম কম দিলেও 5 দিনের জন্য, 7 দিন দিলেই ভালো হয়, কিন্তু অনেকে 5 দিনও দেয়, জন্য মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য। 2 নাম্বার অপশন, যদি সিপ্রোফ্লক্সাসিন না দিতে চান, অন্য কোনো ওষুধ দিতে চান, সেই ক্ষেত্রে কোন ওষুধ দিতে পারেন? সেই ক্ষেত্রে আমরা এজিথ্রোমাইসিন দিতে পারি, ঠিক আছে? এজিথ্রোমাইসিন দিতে পারি। এজিথ্রোমাইসিন কয় দিনের জন্য দিবেন? এজিথ্রোমাইসিন 5 দিনের জন্য দিবেন, মিনিমাম 5 দিন, ঠিক আছে? এটাও আগের মতো মিনিমাম 5 দিন, 5 থেকে 7 দিনের জন্য, কিন্তু এটার ডোজ হবে 1 বেলা, ঠিক আছে? 1 বেলা, এটা কিন্তু 2 বেলা না, এটার ডোজ হবে 1 বেলা। এজিথ্রোমাইসিন দিলে ডোজ হয়ে যাবে 1 বেলা, সকালে অথবা রাতে যে কোনো এক টাইমে খাবেন, ঠিক আছে? 500 এমজি। স্যার আইভির ক্ষেত্রে ডোজ কি রকমের হবে? আইভি পরে আসতেছি, আগে মুখে খাওয়ারটা বলিনি, তারপর আইভিতে আসতেছি, ঠিক আছে? এটা হচ্ছে মুখে খাওয়ারটাকে শেষ করিনি, তারপর বলতেছি। সিপ্রোফ্লক্সাসিন গেল, এজিথ্রোমাইসিন গেল। এবার 3 নাম্বার চয়েস আমাদের ক্ষেত্রে সেফিক্সিম। সেফিক্সিম, ঠিক আছে? 3 নাম্বার চয়েস সেফিক্সিম। সেফিক্সিমের ডোজ হবে কি রকম? সেফিক্সিমের ডোজ হবে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম করে 2 বেলা, সকালে আর রাতে, মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য। সবগুলোই মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য দিতে হবে, এর কমে দেয়া যাবে না। দিলে কিন্তু পেশেন্ট ভালো হবে না, ঠিক আছে? এই 3টা মনে রাখলেই হবে। মুখে খাওয়ার জন্য 3টার যে কোনো একটা দিবেন, কিন্তু সবগুলো আবার দিয়ে দিয়েন না, যে কোনো একটা। সিপ্রোফ্লক্সাসিন অথবা এজিথ্রোমাইসিন অথবা সেফিক্সিন, 3টার যে কোনো একটা আমরা দিতে পারি, ঠিক আছে? সবগুলোই 5 থেকে 7 দিনের জন্য, খালি এজিথ্রোমাইসিন 1 বেলা, আর বাকি 2টা 2 বেলা। এবার আসেন আইভি। আইভিতে আমরা কি ওষুধ দিতে পারি? আইভিতে আমরা দেওয়ার ক্ষেত্রে প্রথম চয়েস, মানে ফার্স্ট চয়েস বর্তমান প্রেক্ষাপটে সেপ্ট্রাএক্সন। সেপ্ট্রাএক্সন, ঠিক আছে? প্রথম চয়েস হইছে সেপ্ট্রাএক্সন। আইভি সাধারণত কাদের দেয়া লাগে? যাদের অবস্থা ক্রিটিক্যাল, হসপিটাল অ্যাডমিট পেশেন্টদের দেয়া লাগে, ঠিক আছে? এমনি পেশেন্টদের তো লাগে না। যাদের অবস্থা, আপনি মুখে খাওয়ার ওষুধ দিলেন বা একদম খায় নাই, যারা ওষুধ অবস্থা খারাপ হয়ে গেছে, র্যাশ ট্যাশ উঠে গেছে, তাদের আমরা হসপিটাল অ্যাডমিট করে আইভি দেই। আইভির ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস সেপ্ট্রাএক্সন। সেপ্ট্রাএক্সন কিভাবে দিবেন? সেপ্ট্রাএক্সন দিবেন 500 মিলিগ্রাম দিবেন 2 বেলা, ঠিক আছে? 500 মিলিগ্রাম 2 বেলা, মিনিমাম 5 দিনের জন্য, মিনিমাম 5 দিন, ঠিক আছে? 5 দিন সেপ্ট্রাএক্সন 500 মিলিগ্রাম 2 বেলা, মিনিমাম 5 দিন। অনেকে, মানে অনেক ডক্টর 500 এমজি না দিয়ে ডাইরেক্ট 1 গ্রামের দিয়ে দেয়। 1 গ্রাম দিলে ডেইলি একবার দিলেই হবে, দুইবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যদি 1 গ্রাম কেউ দেয়, তাহলে একবার দিলেই হবে। আর মেইন ডোজ 500 2 বেলা, ঠিক আছে? মিনিমাম 5 দিনের জন্য। সেকেন্ড চয়েস আইভির ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন, ঠিক আছে? সিপ্রোফ্লক্সাসিনের আইভিও পাওয়া যায়, মুখে খাওয়ার ট্যাবলেটও পাওয়া যায়। মুখে খাওয়ার ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস ছিল সিপ্রো।
আর এবার আইভির ক্ষেত্রে সেকেন্ড চয়েস তীব্র, ঠিক আছে? আইভির ক্ষেত্রে ওই সেম আগেরটার মতোই 500 মিলিগ্রাম, ওই মুখে খাবারটা যা বলছি তাই 500 মিলিগ্রাম 2 বেলা করে মিনিমাম 5 দিনের জন্য দিতে হবে, ঠিক আছে? আইভি দিলে মিনিমাম 5 দিনের জন্য দেয়া লাগে। সাধারণত আইভির ক্ষেত্রে আমরা এই দুইটা ওষুধই দেই, সেপ্ট্রাক্সন আর সিপ্রোফ্লক্সাসিন, এ বাদে কিছু দেওয়ার দরকার হয় না। কিন্তু যাদের অবস্থা বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, খারাপ হয়ে যায়, দেখা যায় আমরা দিলাম আইভি দিলাম কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমাদের আরো ভালো অ্যান্টিবায়োটিক দেয়া লাগে, ঠিক আছে? আরো ভালো অ্যান্টিবায়োটিক দেয়া লাগে। সেই ক্ষেত্রে আমাদের চয়েস থাকে অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন মানে বাজারে মগজা ক্লাব নামে পাওয়া যায়, ঠিক আছে? মগজা ক্লাব এই জাতীয় ওষুধ, ক্লাসিডো এই নামে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের এগুলো দেয়া হয়, অ্যামোক্সিসিলিন দেয়া হয়, মেরোপেনম দেয়া হয়। মেরোপেনম মানে খুব বাজে অবস্থা পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা মেরোপেনমে যাই, এর আগে যাই না, ঠিক আছে? মেরোপেনমের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেশি। একটা মেরোপেনমের দাম হইছে আপনার প্রায় 1200 টাকা। একদিনে 3টা দেয়া লাগে। এগুলো যাই যখন একদম খারাপ অবস্থা হয়ে যায় তখন, ঠিক আছে? মেইনলি আমরা সেপ্ট্রাক্সন আর সিপ্রোফ্লক্সাসিন এই দুইটার ভিতরই থাকবো। এরপর কাজ না হইলে মানে খারাপ হইলে সেই ক্ষেত্রে আমরা ওইগুলো দিই, ঠিক আছে? ওইগুলোর ডোজ জানতে হবে না। ট্রিটমেন্ট বুঝতে পারছেন? অ্যান্টিবায়োটিক বুঝতে পারছেন? ট্রিটমেন্ট আরো বাকি আছে, কেবল অ্যান্টিবায়োটিক বললাম, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ছাড়া টাইফয়েড ফিভার ভালো হওয়ার কোনো উপায় নাই। এবার আসেন নরমাল আর কি কি ট্রিটমেন্ট দেয়া লাগবে এর পাশাপাশি পেশেন্টের জ্বর আছে, ঠিক আছে? জ্বর থাকলে আমরা জ্বরের জন্য কি দিব? নাপা দিব। নাপা কিভাবে দিব? নাপা হচ্ছে 4 ঘন্টা অন্তর অন্তর দেয়া যায়। জ্বর থাকলে খাবে, না থাকলে খাবে না, ঠিক আছে? 4 ঘন্টা অন্তর অন্তর দেয়া যাবে, জ্বর থাকলে খাবে, না থাকলে খাবে না। তারপর পেটে ব্যথা হয় পেশেন্টের, পেটে ব্যথার জন্য আমরা দিব অ্যালজিন। এই ক্ষেত্রে অ্যালজিন যদি ব্যথা খুব বেশি হয় তাহলে 3 বেলা, যদি মাঝারি হয় 2 বেলা, আর কম হইলে 1 বেলা, ঠিক আছে? হাইয়েস্ট 3 বেলা দেয়া যাবে আর কি। আর এইগুলো কতদিন দিবেন? এই অ্যালজিন না, এগুলো যতক্ষণ দরকার ততক্ষণ দিবেন, এর ক্ষেত্রে কোনো দিন নেই, ঠিক আছে? ব্যথা কমে যাবে আমরা অ্যালজিন বাদ দিয়ে দেব, জ্বর কমে যাবে আমরা নাপা বাদ দিয়ে দেব, ঠিক আছে? খালি অ্যান্টিবায়োটিকটা চলবে সব সময়। আর কি সমস্যা হইতে পারে? এই যে হয় আপনার মুখে রুচি থাকে না, মুখে রুচি থাকে না, এজন্য আমরা ডমপেরিডন দিতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে যদি পেশেন্টের পাতলা পায়খানা হয় মানে ডায়রিয়া হয় তাহলে কিন্তু ডমপেরিডন দেওয়া যাবে না। যদি কনস্টিপেশন থাকে তাহলে ডমপেরিডন দিতে পারবে, ঠিক আছে? আর পেশেন্টের নরমাল কন্ডিশন থাকলেও দিতে পারবেন, কিন্তু যদি পাতলা পায়খানা হয় তাহলে ডমপেরিডন অ্যাভয়েড করতে হবে, দেওয়া যাবে না। এইটা সরাও, এইটা সরাও। হ্যাঁ, দেখছো কম্পাসে? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? অ্যালজিন ছাড়া অন্য কোম্পানি দেওয়া যায় যদি অ্যালজিন না থাকে। আমরা একটু ওয়েট করি, স্যারে হয়তো বা নেটে কোনো প্রবলেম হয়েছে, উনি আবার জয়েন করবে। আচ্ছা, আমরা কি টাইফয়েডের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছি? ওখানে কিন্তু ছবি শেয়ার করা হয়েছে। ওই বিষয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখেন তো, সবাই পিকচারগুলো একটু ফলো করেন।